ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়েভস অ্যান্ড অসিলেশনের যে ওয়েভস চ্যাপ্টার সেখান থেকে বাছাই করা 70টি এমসিকিউ নিয়ে আলোচনা করব শর্ট প্রসেসে। তো প্রথমে 1 নম্বর প্রবলেম কি বলছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি 2 মিটার হয় কোনো একটা শব্দ তরঙ্গের, তাহলে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কী হবে। তো কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে তার ওয়েভলেন্থ অর্থাৎ কমপ্লিট ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 মিটার মানে তার হাফ এই পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্ট মূল বিন্দু এবং এই 1 মিটার দূরত্বে যে পয়েন্টটা রয়েছে এই দুটোর মধ্যে আমাকে দশা পার্থক্য বার করতে দিয়েছে। সিম্পল, এটা যদি 0 ডিগ্রি হয়, ফুল ওয়েভ হয় 2 পাই, তার অর্ধেক হয় কি পাই, তাহলে ফেজ ডিফারেন্স কত পাই মাইনাস 0 অর্থাৎ পাই। পরবর্তী, একটা তির্যক তরঙ্গ জেড অক্ষ বরাবর যাচ্ছে, মাধ্যমের কণাগুলির কম্পন কী হবে। প্রথমে চেক করো এটা কী দিয়েছে, তির্যক, অর্থাৎ জেড অ্যাক্সিসকে বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে যে তলটা সেটাই হবে কণাগুলির কম্পন এবং সেটা এক্স ওয়াই সমতলে হবে। যদি তির্যক না দিয়ে এটা অনুদৈর্ঘ্য বলতো তাহলে জেড অ্যাক্সিসই উত্তর হতো। একটি তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ঘনীভবনের দৈর্ঘ্য কী হবে। আমরা জানি ঘনীভবন প্লাস তনুভবন হচ্ছে ল্যামডা, অর্থাৎ কম্প্রেশন প্লাস রেয়ারফ্যাকশন এটাই হচ্ছে ল্যামডার সাথে সমান। তাহলে এবং দুটো হাফ হাফ হয়, তো λ/2 সমান ল্যামডা, অর্থাৎ কম্প্রেশন বা ঘনীভবন λ/2 অঞ্চল জুড়ে থাকবে। তাহলে অপশান বি, তনুভবনও তাই। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করলে এক্স দূরত্বে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য কত হবে। আমরা জানি ডেল্টা থিটা দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইন্টু ডেল্টা এক্স পথ পার্থক্য। তো ডেল্টা এক্সের ভ্যালু বলে দিয়েছে এক্স, তাহলে আমি লিখতে পারি 2πx/λ, অপশান বি। কঠিন মাধ্যমের ইয়ং গুণাঙ্ক ওয়াই এবং ঘনত্ব যদি রো হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ডাইরেক্ট তোমাকে বলে দিয়েছে। তাহলে ভি সমান আমরা জানি √ওভার ইয়ং মডিউলাস ডিভাইডেড বাই ডেনসিটি, ক্লাসে করানো হয়েছে। একটি বেতার কেন্দ্র 150 মিটার দৈর্ঘ্যের বেতার তরঙ্গ সম্প্রচার করছে এবং বেতার তরঙ্গ লাইটের স্পিডে অগ্রসর হয়। তো সেই জন্য আলোর বেগ দিয়ে দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক কত চেয়েছে। তো এখানে কী দিয়েছে, ওয়েভলেন্থ হচ্ছে 150 মিটার এবং বেগ ভি দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে এন। আমরা জানি ভি = এন ল্যামডা, তাহলে এন সমান v/λ, তাহলে ভি কত 3 × 10⁸ বাই ল্যামডা কত 150 মিটার। সব কটার একক চেক করবে, দেখো এসআইতেই আছে। তাহলে 3কে আমরা লিখতে পারি 300 × 10⁶, দুটো শূন্য এদিকে বার করে দিলাম, নিচে 150, তো 150 ডবলই 300, তাহলে 2 × 10⁶। 10⁶ জন্য কোনটা মাসে মেগা, তাহলে অপশান সি 2 মেগাহার্জ। বুঝতে পারলে। 7, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হলেও শব্দ তরঙ্গের কোন ধর্মের পরিবর্তন হয় না। আমরা জানি ভি = nλ ফর্মুলা, এই এন কখনোই চেঞ্জ হয় না, ভিও চেঞ্জ হয়, ল্যামডাও চেঞ্জ হয়, তাহলে এন হচ্ছে এখানে কম্পাঙ্ক, কখনোই চেঞ্জ হবে না। স্থিতিস্থাপক তির্যক তরঙ্গের উৎপত্তি কিভাবে হয়। স্থিতিস্থাপক তরঙ্গ প্লাস তির্যক তরঙ্গ, তো কঠিন, গ্যাসীয়, শূন্য যে কোনো মাধ্যম। দেখো স্থিতিস্থাপক তরঙ্গ কিন্তু সলিড, শুধু যদি স্থিতিস্থাপকের কথা বলি সলিড, লিকুইড, গ্যাস এই 3টে মিডিয়ামেই উৎপত্তি হয়। তার সাথে যখনই তির্যককে মেনশন করে দিয়েছে তাহলে সলিড এবং লিকুইডে আমরা তির্যক দেখতে পাই। তো অপশান অনুযায়ী এখানে কঠিন আছে, তো কঠিন হবে। নিচের কোন উক্তিটি সত্য। কি বলেছে, শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স, মানে আমরা জানি আলো হয় তির্যক তরঙ্গ কিন্তু শব্দ অনুদৈর্ঘ্য, অপশান ডি। কোনো মাধ্যমের কোন বৈশিষ্ট্যের জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ ওই মাধ্যম দিয়ে সঞ্চালিত হতে পারে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে সঞ্চালিত হয়, কম্প্রেশন, রেয়ারফ্যাকশন, এইভাবে যেদিকে যাচ্ছে সেদিকে পার্টিকেলগুলো যাচ্ছে, পার্টিকেলগুলো অসিলেট করছে। তো এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ স্থিতিস্থাপকতা বা মিডিয়ামের যে ইলাস্টিক প্রপার্টি সেই জন্যই কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে। 200 হার্জ কম্পাঙ্ক অর্থাৎ এনের ভ্যালু দিয়েছে। তরঙ্গ এই ভি 40 মিটার পার সেকেন্ড অগ্রসর হচ্ছে। তরঙ্গ গতির অভিমুখে 10 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য কী হবে। তো দশা পার্থক্য
আমাকে কি বার করতে হবে? ডেল্টা থিটা। আমরা জানি ডেল্টা থিটা সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য ডেল্টা এক্স। ক্লিয়ার? তাহলে পথ পার্থক্য বলেছে 10 সেন্টিমিটার ব্যবধান, তাহলে এই 10 সেন্টিমিটারটা ডেল্টা এক্সের মান। তাহলে আমাকে বার করতে হবে ল্যামডা। তাহলে ভি দিয়েছে, এন দিয়েছে, তাহলে ভি ইজিক্যাল টু এন ল্যামডা যদি হয় তো ল্যামডা ইজিক্যাল টু ভি/এন। তাহলে ভি কত? 40, এককগুলো চেক করে নেবে, বাই 200। তো 4 0 কাটলো, 4 5 20, 1/5। তো এবার বসাও 2π, ল্যামডা হচ্ছে 1/5, নিচে 1, উপরে 5 উঠে গেল, আর ডেল্টা এক্সের ভ্যালু বলেছে 10। তাহলে 5 দুগুণে 10, দেখো এখানে দেখো 10 কিন্তু সেন্টিমিটারে রয়েছে, তাহলে আমাকে মিটারে নিয়ে যেতে হবে 0.1। এইখানেই ভুলগুলো হয়ে যায়। তাহলে 5 দুগুণে 10π ইন্টু 0.1 হয়ে যাবে, দেখো 10π ইন্টু 0.1 মানে শুধু পাই, তাহলে অ্যান্সার হচ্ছে পাই। ক্লিয়ার? নেক্সট 12 কি বলছে? একটা তরঙ্গের কম্পাঙ্ক 500 হার্জ, গতিবেগ 360 মিটার পার সেকেন্ড, 60 ডিগ্রি দশা পার্থক্যে দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব কী হবে? উপরের অঙ্কটাই জাস্ট উল্টোটা চেয়েছে, ডেল্টা এক্স চেয়েছে। এবার তাহলে আগে প্রথম কাজ ল্যামডা বার করা। ল্যামডা সমান হচ্ছে ভি/এন। তাহলে ভি হচ্ছে 360 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 500 হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ওকে, রেখে দাও। তাহলে আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি দশা পার্থক্য। 60 ডিগ্রি মানে কি? π/3। তাহলে এবার এই ফর্মুলায় বসাচ্ছি। তাহলে π/3 সমান ফেজ ডিফারেন্স সমান 2π/λ। ল্যামডার ভ্যালু হচ্ছে এই 360, উপরে আসবে 500 ইন্টু ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সটাই বার করতে বলেছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী হবে। তো এখান থেকে পাইকে কাটো, 3 দিয়ে এটাকে কাটো, 3 12 36, 120, জিরোর সাথে এটা কাটবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ডেল্টা এক্স সমান আসছে 12/50। 2 দিয়ে কাটো, 6/25। 6/25 কিসে আসবে? মিটারে আসবে, তাই না? 6/25 মিটারে আসবে। তো যদি এটাকে আমি দাঁড়াও 1 মিনিট, ভি হচ্ছে 360/500, তো 360 উপরে 500, 3 দিয়ে 3 12 36, 0। ওকে, 0 কাটলো, এখানে একটা 2π রয়েছে, আচ্ছা 2 আছে, এই 2 দিয়ে যদি আমি কাটি এটাকে 6 পড়ে থাকবে, বোঝা গেছে? তাহলে 6/50 পড়ে থাকবে, তাহলে এখানে কেটে গিয়ে 3/25। এবার একক উত্তরগুলো আছে সেন্টিমিটারে, তাহলে 300 সেন্টিমিটার করে দিলাম বাই 25। 3 মিটার সমান 300 সেন্টিমিটার, তাহলে 25 দিয়ে যদি করি 12 বার যাবে, তাহলে 12 সেন্টিমিটার অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, সমুদ্র তীরে একটা লোক প্রতি মিনিটে 54টা তরঙ্গকে আসতে দেখছে পার মিনিটে। এবার জলের উপর তরঙ্গের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, ল্যামডার ভ্যালু দিয়েছে, তরঙ্গের বেগ কী হবে? আমার কি দরকার? ভি ইজিক্যাল টু এন ল্যামডা। তো ল্যামডা প্রোভাইড করেছে, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সংজ্ঞা কি? যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হচ্ছে। এখানে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে ততগুলো তরঙ্গ তৈরি হচ্ছে 54টা। তাহলে 1 সেকেন্ডে যেটা সেটাই এন এর ভ্যালু, 54/60, এটাই হচ্ছে এন এর ভ্যালু। 6 9 54, 6 10 60, তাহলে এখানে আসবে 0.9, 9/10 মানে 0.9, আর ল্যামডা হচ্ছে 10, তাহলে 9 হচ্ছে আমার অ্যান্সার। 14 কি বলছে? দুটো সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ আর একটা দিয়েছে 200 হার্জ, n1 n2 বলে দিলাম। শব্দ তরঙ্গদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কী হবে? তো সুরশলাকা যখন বাজছে, ধরো বাতাসে বাজছে, আমরা জানি ভি ইজিক্যাল টু এন ল্যামডা, তাহলে সাউন্ডের স্পিড কনস্ট্যান্ট, তাহলে এন এবং ল্যামডা একে অপরের সাথে কি ব্যস্তানুপাতিক? তাহলে যদি আমি লিখি ল্যামডা 1/λ2, তাহলে লিখতে হবে n2/n1, কারণ ব্যস্তানুপাত। এবার n2-র ভ্যালু হচ্ছে 200, এর ভ্যালু হচ্ছে 400, তাহলে 1:2, অপশান বি। ক্লিয়ার? শব্দ তরঙ্গের মোট শক্তি ই এবং কম্পাঙ্ক এফ এর মধ্যে কিভাবে রিলেশন বার করবে? তো
তো শব্দের মোট শক্তি শব্দ তরঙ্গের বেসিক্যালি পার্টিকেলগুলো SHM করার যে এনার্জি সেই এনার্জিটাই পাই E= আমরা জানি হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জির ফর্মুলা। তো এখানে শুধু কম্পাঙ্ক আছে, তো ওমেগাটাকে ভেঙে দাও, হাফ m ওমেগা আমরা লিখতে পারি 2πn তার স্কোয়ার ইন্টু a স্কোয়ার। এখানে n এর বদলে f বলে দিয়েছে, তো আমি f লিখলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি E ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু f স্কোয়ার। অপশান সি। 16 কি বলছে, জলের মধ্য দিয়ে চলমান কোনো মোটর বোটের দ্বারা একটা বোট সে জলের মধ্য দিয়ে যদি চলে তাহলে সেখানে তির্যক অনুদৈর্ঘ্য দুই ধরনেরই তরঙ্গ উৎপন্ন হবে, অ্যাজ টিউনিং ফগ বা সূর্যশলাকায় যে ঘটনা ঘটেছিল এরকম টাইপের। 17। আচ্ছা, ইস্পাতের আয়তন বিকৃতি গুণাঙ্ক যেটাকে আমরা বলি কে, বাল্ক মডিউলাস, সেটা দিয়েছে এবং ঘনত্ব দিয়েছে কার তুলনায়, জলের তুলনায়, একটা 80 গুণ একটা 8 গুণ বেশি। জলে শব্দের বেগ দিয়ে দিয়েছে, তাহলে ইস্পাতের শব্দের বেগ কত হবে? ইস্পাত কঠিন, জলের থেকে অবশ্যই বেশি হবে। তো কিভাবে বার করব? শব্দের বেগ ভি, ফর্মুলা কি ছিল? √/, k/ρ আমরা লিখতে পারি, E/ρ ছিল ইলাস্টিক ফ্যাক্টর ডিভাইডেড বাই ইনার্সিয়া ফ্যাক্টর যেটা ডেনসিটি। ওকে, তাহলে দেখো আমি প্রথমে লিখছি ভি স্টিল ডিভাইডেড বাই ভি ওয়াটার, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল কে এর সাথে, তাহলে আমরা লিখতে পারি কে স্টিল ডিভাইডেড বাই কে ওয়াটার, আর ইনভার্সলি প্রপোর্শনাল রো এর সাথে, তাই ওয়াটারটা উপরে চলে যাবে আর স্টিলটা নিচে নেমে যাবে। তাহলে সমান এই ভ্যালুটা বলেছে 80 গুণ, কোনটা? আয়তন বিকৃতি গুণাঙ্ক, তো এটা 80 গুণ। আর কি, কে বড়? ইস্পাত বড়, তাহলে ইস্পাতের ডেনসিটি 8 গুণ বেশি। দেখো ইস্পাত নিচে আছে, এই টার্মটাতে ইস্পাতটা নিচে আছে, তাহলে 1/8 হবে। তাহলে √10 মানে 3 পয়েন্ট সামথিং আসবে, 3 পয়েন্ট, যেমন √9 মানে 3, তো √10 হচ্ছে 3 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে চেয়েছি ইস্পাতের মধ্যে শব্দের বেগ কত, তাহলে ভি স্টিল সমান 3 পয়েন্ট সামথিং ইন্টু VW, ওই 3 পয়েন্ট সামথিং যেটা ক্যালকুলেট করবে ক্যালকুলেটারে, আর VW বলে দিয়েছে 1493। তাও আন্দাজে 3 দিয়ে গুণ করলে মোটামুটি 3 × 4 = 44, 4200-র ওপরে অবশ্যই যাবে, এটা দেখবে ক্যালকুলেট করে আসবে। আচ্ছা, এটা ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট, নতুন কনসেপ্ট শিখবে। কি বলেছে দেখো, একটা তামার তার আছে, তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার এবং সেই তামার তারে টান দেওয়া আছে 1 কেজি ভার। তামার ডেনসিটি দিয়েছে, তামার তারে তির্যক তরঙ্গের বেগ কত? আমরা বলেছিলাম যে তির্যক তরঙ্গের বেগ যদি টান টান তার থাকে তার ফর্মুলা √T/μ, যেখানে মিউ কি? মাস পার ইউনিট লেন্থ, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কতটা মাস আছে। ঠিক আছে, তাহলে কি দিয়েছে দেখো, ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে, আমি বললাম এ 1 মিলিমিটার স্কোয়ার, মিটারে যদি নিয়ে যায়, মিটার ডেসি সেন্টিমিলি, 10⁻⁻6 মিটার স্কোয়ার আসবে, তাই তো। আর কি দিয়েছে? টেনশন দিয়েছে 1 কেজি ভার, এটা সমান হয় 9.8 নিউটন, আর 1 গ্রাম ভার হয় 980 ডাইন। আচ্ছা, ডেনসিটি দিয়েছে কি? 8.93 10³ কেজি পার মিটার কিউব, তাহলে সব এসআই এককে ট্রান্সফার হলো। তাহলে টি তো দিয়ে দিয়েছে ডাইরেক্ট, কিন্তু মিউ দেয়নি, তাহলে মিউটা কীভাবে বার করব? দেখো ডেনসিটি মানে কি? ডেনসিটি হচ্ছে ভর বাই আয়তন। এই আয়তনকে আমি লিখতে পারি কি? এরিয়া ইন্টু লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার? ক্যাপিটাল এল লিখছি। এবার যদি এই ডেনসিটিকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করি কী হবে দেখো তো, এদিকে গুণ করো, তাহলে এই এ কেটে যাবে, কি পড়ে থাকছে? মাস পার ইউনিট লেন্থ। এটাকেই আমি বলেছিলাম মিউ, তাই না? অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়াকে ডেনসিটি দিয়ে গুণ করলে আমরা মিউ পেয়ে যাব। এবার তাহলে এখানে পুট করে দাও, √T কত? 9.8 ডিভাইডেড বাই, তাহলে এ এর সাথে রোকে গুণ করো। দেখো এখানে 10³ আছে, এই দুটো গুণ করো, বেসিক্যালি 10³ আর 10⁻³ 10⁻³ হয়ে যাবে, অর্থাৎ 8.93 10⁻³ এটাকে সলভ করো, কত আসছে? 33.13 মিটার পার সেকেন্ড
অপশান ডি। পরবর্তী প্রবলেমে যাই। একটি সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ, বায়ুতে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড। যে সময় সুরশলাকা 30টি কম্পন শেষ করে সেই সময় কত পথ সে যাবে? তাহলে দেখো, এক একটা কম্পন মানে হচ্ছে ল্যামডা লেন্থকে বোঝায়। তো 30টা কম্পন মানে যে ডিস্ট্যান্সকে বোঝাবে 30 ল্যামডা। তাহলে আমার কাজ ল্যামডাটা বার করা। তো ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, বেগ দিয়ে দিয়েছে, তো ল্যামডা সমান ভি বাই এন, ভি ইজ ইকাল টু যেহেতু এন ল্যামডা। তাহলে 320 ডিভাইডেড বাই এন কত? 400। ক্লিয়ার? ওকে, তাহলে কাটলে 4 8 32, 4 10 40, 4 5, 5 ভাগের 4 ভাগ মানে 80%, অর্থাৎ 0.8। তাহলে 30 ইন্টু 0.8, তাহলে 30টি কম্পন এতটা পথ অতিক্রম করবে, 3 8 24 মিটার। পরবর্তী প্রবলেম। দুটি তরঙ্গের কোনো তরঙ্গের দুটো কণার মধ্যে 60 ডিগ্রি দশা পার্থক্য হলে পথ পার্থক্য কত? জাস্ট ফর্মুলায় বসাও। 60 ডিগ্রি মানে কি? π/3 সমান 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো পাই কাটবে, তো ডেল্টা এক্স চেয়েছে ল্যামডা বাই 3 দুগুণে 6, ল্যামডা বাই 6। কোনটি চলতরঙ্গের সমীকরণ নয়? কি বলছে দেখো, নিচে থেকে আসছি। এ সাইন এই সামথিং লেখা আছে, কস, এগুলো হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। তো এটা চলতরঙ্গের সমীকরণ একদমই নয়, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এ সাইন 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা চলতরঙ্গের সমীকরণ, এটা সঠিক লেখা আছে। এ সাইন 2π স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা, এটাও সঠিক লেখা আছে। এ সাইন 2π এন টি মাইনাস, এটাও দেখো সঠিক লেখা আছে। এটাকে যদি আরেকটু ভাঙো, এ সাইন 2πকে যদি ভিতরে ভরো তাহলে 2π এন হয়ে যাবে ওমেগা ইন্টু টি মাইনাস 2π এক্স বাই ল্যামডা হয়ে যাবে, তাহলে 2π বাই ল্যামডা হয়ে যাবে কে আর এক্স। তাহলে এটাও চলতরঙ্গের সমীকরণ। তাহলে নয় কোনটা? শেষেরটা, কারণ এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গের সমীকরণ, পরের চ্যাপ্টারে পড়ব। আচ্ছা, এই একটা সমীকরণ দিয়েছে, তির্যক তরঙ্গ প্রকাশ করছে। তরঙ্গের কণার সর্বাধিক গতিবেগ তরঙ্গের গতিবেগের 4 গুণ হবে যখন ল্যামডা, অর্থাৎ ল্যামডার ভ্যালু কত হলে কণাগুলির সর্বাধিক গতিবেগ তরঙ্গের গতিবেগের 4 গুণ, অর্থাৎ কণার সর্বাধিক গতিবেগ ও ভি ম্যাক্স অফ পার্টিকেল সমান 4 গুণ হবে ওয়েভ ভেলোসিটি, ভি ওয়েভ। তাহলে ভি ম্যাক্স আমরা জানি ওমেগা এ, এটা হচ্ছে পার্টিকেলের বেগ, সমান 4 গুণ অফ ওয়েভ ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই কে। তাহলে এখান থেকে ওমেগা কেটে যাবে, বেসিক্যালি পাচ্ছি এ কে সমান 4। এ কি? অ্যাম্প্লিটিউড, কে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। তাহলে এইরকম অঙ্ক যখনই পড়বে যে কণার সর্বাধিক গতিবেগ তরঙ্গের গতিবেগের একটা গুণ হবে, তখনই ডাইরেক্ট এত কিছু না করে তুমি এই লাইনে পৌঁছাতে পারো যে এ কে সমান 4। একে 47 বন্দুক, সেটা মনে রাখবে। এ হচ্ছে অ্যাম্প্লিটিউড, কে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার কী বলে ওয়েভ নাম্বার, এটা সমান 4 গুণ। এবার এখান থেকে ল্যামডা বার করো। তো এ তো তুমি রেখে দাও, কে ভাঙো এবার, 2π বাই ল্যামডা, এটা সমান 4। তাহলে ল্যামডা সমান আসছে কি, 2 দিয়ে কাটো 2, এ পাই বাই 2। এবার এর ভ্যালু এই ইকুয়েশন অনুযায়ী এটা হচ্ছে এ ওয়াই নট, তাহলে বসাও ওয়াই নট পাই বাই 2, ওয়াই নট পাই বাই 2, অপশান সি। বোঝা গেল? ইজি। একটা চলতরঙ্গের সমীকরণ, ডাইরেক্ট সমীকরণটা দিয়ে দিয়েছে। মাধ্যমে কণার সর্বোচ্চ বেগ কী হয়? ওমেগা এ। ওয়াই অক্ষ বরাবর একটা তরঙ্গ, মানে পার্টিকেল ওয়াই অক্ষ বরাবর কম্পন করছে, আর তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সমীকরণ কী হবে? তাহলে প্রথমেই চেক করো যে এটা যাচ্ছে কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তো পজিটিভ এক্সে গেলে প্লাস মাইনাস থাকবে, তো এই প্রথম অপশানটা প্রথমেই গায়েব হয়ে গেল। বাকি সবই দেখো সেম আছে। আমি এখানটা চেক করব 1000 হবে না 100 পাই হবে, বা আমি পুরোটাই চেক করছি। তাহলে একটা সমীকরণের, তাহলে ওয়াই সমান আমি লিখতে পারি এ সাইন ওমেগা, এটা এই ফরম্যাটে দিয়েছে, টি মাইনাস এক্স বাই বি, যেহেতু পজিটিভ এক্সে যাচ্ছে তো মাইনাস হলো। এবার এর ভ্যালু কত দিয়েছে বলে দিয়েছে 10, তাহলে 10 বসাও। সাইন ওমেগা কী হবে? 2π এন, ওমেগা সমান 2π এন। এন হচ্ছে 500, 500 দুগুণে 1000,
তাহলে 1000 পাই, তাহলে a sin 1000 পাই t মাইনাস এক্স বাই ভি। ভি এর ভ্যালু কীভাবে বার করবো? ভি ইজ ইকাল টু এন ল্যামডা। এন কত? 500, আর ল্যামডা কত? 100। তাহলে 5-এর গায়ে 4টে শূন্য, 50,000। তাহলে নিচে আসবে 50,000। দেখো কার সাথে ম্যাচ করছে, 1000 পাই থাকবে আর 50, অপশান সি। ক্লিয়ার? নেক্সট, একটি চলতরঙ্গ কোনো মাধ্যমে এক্স অক্ষের দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। মনে করো পজিটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে। তো এক্স যখন 0 মানে মূল বিন্দুতে কণা টি সেকেন্ডের সরণের সমীকরণ দিয়েছে। আর বলছে এক্স যখন 60 সেন্টিমিটার এবং টাইম যখন 0.5 সেকেন্ড, তখন সরণ কী হবে? আচ্ছা, প্রথমে ভেলোসিটি দিয়ে দিয়েছে কত? 2 মিটার পার সেকেন্ড। এই বেগে ধরো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সে যাচ্ছে। এবার প্রশ্নেই বলেছে অ্যাট এক্স ইজ ইকাল টু যখন 0 অর্থাৎ মূল বিন্দুতে, সেই সময় সরণ ওয়াই সমান 9 সাইন 10 পাই টি, অর্থাৎ এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স বা মাইনাস কে এক্স যেটা হতো, এক্স তো 0 তাই ওটা পার্টটা নেই, অর্থাৎ এটা পুরো ওমেগা। এটা কাকে ডিনোট করছে? ওমেগাকে। তাহলে এখান থেকে ওমেগা সমান আমরা পেলাম 10 পাই, আর এই 9টা কি ডিনোট করছে? অ্যাম্প্লিটিউড। ঠিক, এবার ওয়েভের ইকুয়েশন। এবার ওয়েভটা কী হবে? সামনের দিকে অগ্রসর হবে। তখন ওয়েভের ইকুয়েশন দাঁড়াবে ওয়াই ইজ ইকাল টু এ, বা আমি 9 দিয়ে লিখছি, 9 সাইন 10 পাই টি মাইনাস এক্স বাই ভি। এই এক্স বাই ভি টার্মটা এক্সট্রা আসবে, কারণ এবার সে পজিটিভ এক্স বরাবর যেতে শুরু করেছে, এক্সের টার্মটা আসবেই, কারণ এক্স এবং টি দুটোই তো ভ্যারিয়েবল। তাহলে ইজ ইকুয়াল টু 9 সাইন, দেখো ভেলোসিটির ভ্যালু বলে দিয়েছে প্রশ্নে, 10 পাই টি মাইনাস এক্স বাই ভি হচ্ছে 2। এবার কন্ডিশন বলে দিয়েছে যে এক্সের ভ্যালু তুমি পুট করো 60 সেন্টিমিটার, আর টাইমের ভ্যালু পুট করো 0.75 সেকেন্ড। জাস্ট পুট করো, উত্তর চলে আসবে। ওয়াই সমান তাহলে 9 সাইন 10 পাই টি কত? 0.75 মাইনাস এক্স বাই 2, 60/2, 60/2, এটাকে মিটারে করছি 0.6 মিটার, তাই না? সব মিটারে আছে দেখো। তো 0.6/2 হচ্ছে 0.3, 0.3 এলো। তো 9 সাইন 10 পাই 0.75 থেকে 0.3 যদি বাদ দিয়ে আসবে কত? 0.45, তাই না? তাহলে 9 সাইন 10 পাইয়ের সাথে এটা গুণ করলে আসবে 4.5 পাই। তো 4.5 পাই যেটা, এটাকে যদি এইভাবে লিখতে পারো 9/2 পাই, তাহলে এটা কি? সাইন 9 পাই/2, যার ভ্যালু 1। তাহলে এটা পুরোটা 1 হয়ে গেলে পড়ে থাকছে অ্যাম্প্লিটিউড 9। তাহলে 9 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? ওকে, এটা কিন্তু মিটারে আসবে, অপশানে সেন্টিমিটার আছে, কারণ আমি মিটারে চেঞ্জ করে নিয়েছি। এই যে 60 সেন্টিমিটারটাকে মিটারে চেঞ্জ করেছি, আর উপরে ভেলোসিটিটা মিটারে বসিয়েছি। ক্লিয়ার? একটি টান দেওয়া তারে চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে। সর্বোচ্চ, জাস্ট সমীকরণটাই লিখে দিয়েছে, তাহলে সর্বোচ্চ ত্বরণ ওমেগা স্কোয়ার এ। তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, এক্স হচ্ছে λ/6 এ অবস্থিত এবং টাইম t/3 সরণ কী হবে? বসিয়ে দাও, চলে আসবে। দুটোই ভ্যারিয়েবল থাকে, দুটোই বসাতে বলেছে। বুঝতে পেরেছ? তাহলে এটা যদি লিখি 10√3 সাইন, ওমেগাকে ক্যাপিটাল টি এ ভাঙো, 2 পাই/T। স্মল টি এর ভ্যালু দেখো দিয়েছে, বসাতে বলেছে, t/3 বসাও, মাইনাস কে এর ভ্যালু ওরা ভেঙেই দিয়েছে, 2 পাই/λ। এক্স এর ভ্যালু হচ্ছে λ/6। টি কাটবে, ল্যামডা কাটবে, 2 দিয়ে এটা 3, অর্থাৎ 2 পাই/3 থেকে পাই/3 বাদ দেবে, শুধু পাই/3 আসবে। তাহলে 10√3 সাইন পাই/3 মানে 60 ডিগ্রি। সাইন 60 কত হয়? √3/2। তাহলে √3 হয়ে গেল 3, 3 10 30/2, 15 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট আসছে 28।
চলতরঙ্গের সমীকরণ দিয়েছে বেগ কত, তরঙ্গটার বেগ, কণার নয়, কণার বললে ওমেগা এ হতো, তরঙ্গের বেগ হচ্ছে ওমেগা বাই কে। একটি চলতরঙ্গের সমীকরণই দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ওকে, ল্যামডা, তাহলে ল্যামডা সমান হয় 2π/k, তাই না, 2π/k, এটা হচ্ছে ওয়েভলেন্থ। এবার কে কে যদি আমরা বসাই, 2π, কে হচ্ছে আবার ওমেগা বাই ভি, তো 2πv/ওমেগা, অপশান ডি। এগুলো দেখতে হবে যে কিভাবে কি উত্তর ম্যাচ করছে, সেইভাবে লিখতে হবে। আচ্ছা, কোনটি সরল দোল চলতরঙ্গ, মানে বেসিক্যালি প্রোগ্রেসিভ ওয়েভকে ডিনোট করছে? এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে একটা এসএইচএম এর ইকুয়েশন, বাদ। সাইন ওমেগা টি কস কেস, এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভের, এটাও বাদ। অপশান সি অবশ্যই ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আর ডি হচ্ছে একটা এসএইচএম এর ইকুয়েশন। তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, তরঙ্গটার বেগ কত হবে? দেখো, এ সাইন এখানে কি ফরম্যাটে রয়েছে, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এই ফর্মে রয়েছে এবং পজিটিভ এক্স বরাবর যাচ্ছে। তরঙ্গটির বেগ, তাহলে বেগ সমান হচ্ছে ওমেগা বাই কে, ওমেগা আর কে কে কম্পেয়ার করে লেখো, তাহলে ওমেগা দেখো 2, কে হচ্ছে 0.01, তাহলে 200 সেন্টিমিটার। 32, একটি তির্যক তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, ওই একই দেখো সমীকরণটা, কম্পাঙ্ক চেয়েছে, এবার শুধু কম্পাঙ্ক, তাহলে ওমেগা বার করলেই পেয়ে যাব। এখানে এটা হচ্ছে ওমেগার ভ্যালু, আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2πn এবং তারই ভ্যালু বলেছে 2, তাহলে n সমান হয়ে যাবে কি, আচ্ছা কি বার করতে হচ্ছে, তরঙ্গটির কম্পাঙ্ক, তাহলে ওমেগা কে এক্স মাইনাস ওমেগা টি, ওমেগা হচ্ছে 2πn, ঠিকই লিখেছি, সমান 2, তাহলে এখান থেকে n সমান হচ্ছে 2/2π, ঠিক, তো 1/π, তো 1/π তো কোনো রকম নাই এখানে, ওকে। আমার এখানে ভুলটা কি, এই পাইটাকে ভিতরে নিয়ে যেতে হবে, বোঝা গেছে, তবে ইকুয়েশনে দাঁড়াবে এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টিতে, তাহলে ওমেগার ভ্যালু বেসিক্যালি 2π হবে, আর কে এর ভ্যালু হবে 0.01π, তাহলে এখানে 2π, তাহলে কেটে গিয়ে 1 হার্জ। ক্লিয়ার, ক্লিয়ার, পাইটাকে ভিতরে নিয়ে যেতে হবে। একটি তরঙ্গের সমীকরণ দিয়েছে, এখানেও ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মে, দশা পার্থক্য π/3 হলে পথ পার্থক্য কত হবে? দশা পার্থক্য এটা দিয়েছে, পথ পার্থক্য মানে আমাকে আগে ল্যামডাটা বার করতে হবে, তাই না, তাহলে π/3 সেটাই হচ্ছে দশা পার্থক্য, সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স আমাকে বার করতে হবে, এখান থেকে পাই কাটছে, তাহলে ডেল্টা এক্স সমান λ/6, তো ল্যামডা বার করতে হবে। তো এখান থেকে ওমেগা টি মাইনাস কে এক্স, এই কে থেকে ল্যামডা বেরোবে, এটা হচ্ছে কে এর ভ্যালু 3, কে মানে 2π/λ, এটা সমান হচ্ছে 3, তাহলে ল্যামডা সমান কি 2π/3, তাহলে এখানে যদি বসাই 2π/3 আর নিচে অলরেডি 6 আছে, তাহলে 2π/18, তো π/9, অপশান সি। এক্স অক্ষ বরাবর একটি চলতরঙ্গের সমীকরণ দিয়েছে, ডাইরেক্ট সমীকরণটাই দিয়েছে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যর ভ্যালু কি হবে, যেখানে কণার সর্বোচ্চ বেগ তরঙ্গ বেগের 3 গুণ হবে। দেখো আগের প্রবলেমটা করলাম 4 গুণ, সেম 3 গুণ, তাহলে বলেছি ডাইরেক্ট লেখো এ কে সমান 3, ল্যামডা বার করো, তাহলে এ ইন্টু 2π/λ সমান 3, তো ল্যামডা সমান 2π/3, ডাইরেক্ট চলে এলো ডি। ওয়াই অভিমুখে সরণ হচ্ছে একটা তরঙ্গের সমীকরণ দিয়েছে, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্সে দিয়েছে। এবার অপশান চেক করতে হবে যে কি বলেছে, প্রথমে প্লাস আছে দুটোই, তার মানে এটা নেগেটিভ এক্স অভিমুখে যাচ্ছে, তো এটা প্রথম অপশান ঠিকই আছে, কিন্তু বেগটা চেক করে নিতে হবে যে 30 মিটার/সেকেন্ড হচ্ছে কিনা। তাহলে বেগ হচ্ছে ওমেগা বাই কে, যেখানে ওমেগা হচ্ছে 60, কে হচ্ছে 2, 30, তাহলে এই প্রথম স্টেটমেন্ট সঠিক,
তারপরেরটা কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য পাই মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্য আমি এখান থেকে পাবো, এটা তো কে এর ভ্যালু, কে ইজ ইকুয়াল টু 2, এটাই সমান 2 পাই বাই ল্যামডা। তাহলে 2 2 কেটে যাচ্ছে, ল্যামডা সমান পাই, তাহলে এটাও ঠিক। কম্পাঙ্ক 30 বাই পাই, কম্পাঙ্ক আমি এই টার্মটা থেকে পাবো, এটা হচ্ছে ওমেগার ভ্যালু, তাহলে ওমেগা সমান হচ্ছে 2 পাই এন, এটা সমানই হচ্ছে 60, তাহলে এন সমান 60 বাই 2 পাই, অর্থাৎ 30 বাই পাই হার্জ, এটাও ঠিক। 4 বলছে ঋণাত্মক এক্সে যাচ্ছে, কারেক্ট, এবং বিস্তার 10⁻⁻4 মিটার, দেখো এটাই হচ্ছে তার বিস্তার, ম্যাচ করলো, তাহলে সবই ঠিক, অপশান ডি। ওয়াই নট সাইন কে এক্স প্লাস ওমেগা টি, এটা তরঙ্গের ইকুয়েশন দিয়েছে গতির অভিমুখ, মানে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, দেখো পার্টিকেল যাচ্ছে ওয়াই ডাইরেকশানে, কিন্তু তরঙ্গ যাচ্ছে এক্স ডাইরেকশানে, পজিটিভ না নেগেটিভ চেক করবে কী করবে, দেখো দুটো সাইন সেম, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে নেগেটিভে যাচ্ছে, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে তরঙ্গ যাচ্ছে। দুটি তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, দশা পার্থক্য চেক করো। দেখো এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স আর একটা -4 কস, তাহলে কসকে আগে সাইনে নিয়ে এসো, তো মাইনাস কস থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন অফ ওমেগা টি প্লাস কে এক্স, এই পুরোটাই থিটা মাইনাস পাই বাই 2, সাইন এটা সমানই হচ্ছে মাইনাস কস, তাহলে এবার এই দুটোর মধ্যে এবার কম্পেয়ার করতে পারি, দেখো এর ফেজ 0 ইনিশিয়াল ইপক যেটা, আর এর পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর ডিফারেন্স পাচ্ছি। এবার একটা চলতরঙ্গ দেখানো হয়েছে যে কোন কোন অবস্থানে কণাগুলির বেগ ঊর্ধ্বমুখী হবে চেক করো, এটা ক্লাসে করানো হয়েছে। যে রিলেশান পার্টিকেল ভেলোসিটি সমান মাইনাস ওয়েভ ভেলোসিটি ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে স্লোপ যেখানে নেগেটিভ, সেই নেগেটিভ আর বাইরের নেগেটিভ মিলে পজিটিভ হবে, তবেই পার্টিকেল ভেলোসিটি পজিটিভ হবে, ঊর্ধ্বমুখী হবে, তাহলে অবশ্যই ডিওয়াই ডিএক্সকে আমাকে হতে হবে নেগেটিভ। তাহলে স্লোপ কোথায় কোথায় নেগেটিভ দেখো, চেক করো। সি পয়েন্টের স্লোপ কিন্তু 0, কারণ টপ পয়েন্ট, তাহলে ডিতে নেগেটিভ, যদি এইভাবে আঁকি, ইতে নেগেটিভ, এফে নেগেটিভ, তাহলে ডি ই এফ এই তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্টেই কিন্তু পার্টিকেল কোন দিকে যাবে, উপর দিকে, এই যে উপর দিকে, কারণ স্লোপ নেগেটিভ আর বাইরে অলরেডি নেগেটিভ আছে, তাহলে পার্টিকেল ভেলোসিটি হয়ে যাবে কি পজিটিভ, পজিটিভ মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যাবে। একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, তরঙ্গের বিস্তার কি 2a, না, দেখতে পাচ্ছি a, পর্যায়কাল কি টি বাই ল্যামডা, না পর্যায়কাল টি, বেগ ল্যামডা বাই টি কি, আমরা জানি ভি ইজ ইকাল টু এন ল্যামডা, এনকে আমরা 1/t লিখতে পারি, তো অবশ্যই বেগ ল্যামডা বাই টি, এটা কারেক্ট। ঋণাত্মক এক্সে যাচ্ছে কি, না মাইনাস আছে মানে পজিটিভ এক্সে যাচ্ছে, এটাও ভুল, তাহলে অপশান সি। একটি চলতরঙ্গের আবার একটা সমীকরণ দিয়েছে, কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গ বেগের অনুপাত কি হবে, দেখবে এটাও একে আসবে, সর্বোচ্চ বেগ মানে কি ওমেগা এ, আর তরঙ্গ বেগ হচ্ছে ওমেগা বাই কে, তাহলে ওমেগা ওমেগা কেটে দিয়ে এ কে এলো, বুঝলে। এবার দেখো এ তো এই, কিন্তু কেটাকে বার করো, তাহলে কে কীভাবে পাবো, এ সাইন 2 পাইকে ভিতরে নিয়ে যাও, এ সাইন হয়ে গেল 2 পাই পিটি মাইনাস 2 পাই বাই 5x, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই পুরোটা কে, তাহলে বসাও এ ইন্টু 2 পাই বাই 5, তাহলে 2 পাই এ বাই 5, 41। এক্স অক্ষ বরাবর গতিশীল একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, এটা পজিটিভ এক্সে যাচ্ছে, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কি আলফা, না কৌণিক কম্পাঙ্ক আলফা শুধু না, এখানে কি বলছে কম্পাঙ্ক, এখানে কিছু এটা টাইপিং গন্ডগোল হয়েছে, তো কম্পাঙ্কই বলছে এখানে বেসিক্যালি আলফা বাই 2 পাই কি চেক করতে হবে, তাহলে এটা হচ্ছে ওমেগা, ওমেগা সমান আমরা জানি 2 পাই এন, এরই ভ্যালু বলেছে আলফা, তাহলে এন সমান আলফা বাই 2 পাই, কারেক্ট, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট, তাহলে কম্পাঙ্ক আলফা বাই 2 পাই। দুটো তরঙ্গ দেওয়া হয়েছে, একটা সাইনে আছে একটা কসে আছে, দেখো তো দশা পার্থক্য বার করতে হবে, তো দুটোকে একটা টার্মে নিয়ে আসো, আমি দ্বিতীয়টাকে সাইনে নিয়ে আসছি,
ওয়াই টুটাকে। তাহলে ওয়াই টু সমান 10⁻⁻6 অ্যাম্প্লিটিউড, এটাকে লিখছি সাইন অফ 90 প্লাস থিটা লিখব, তো 100t প্লাস x/50 প্লাস π/2 সাইন 90 প্লাস থিটা কস থিটা, আর y1 তো এটা রয়েছে, এবার দুটোকে কম্পেয়ার করতে পারবে, দেখো সবই সেম, এখানে 0.5 রয়েছে, এখানে π/2 রয়েছে, তাহলে ফেজ ডিফারেন্স করো, ডেল্টা থিটা সমান π/2 থেকে বাদ দাও 0.5কে, পাই মানে 3.14 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.5, 3.14 এর হাফ হচ্ছে 1.57, 0.5 বিয়োগ করো, তাহলে 1.07 রেডিয়ান হচ্ছে ফেজ ডিফারেন্স। দেখো একটা সমীকরণ দিয়েছে তরঙ্গের, কস স্কোয়ারের টার্মসে দিয়েছে, তো কে কী হবে, এটা কিভাবে বার করবে, তো স্কোয়ার থেকে প্রথমে নর্মাল পাওয়ারে এক পাওয়ারে আনতে হবে, তাহলে এর নিয়ম কি, 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, আর এখানে হয়ে যাবে 2 cos স্কোয়ার, এটাকে পুরোটাকে বলছি থিটা, 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos অফ 2 থিটা, এইগুলোতে 2 ঢুকবে, তাহলে 4π nt মাইনাস 4π x/λ হলো। এই a/2কে যদি ভিতরে আবার ঢুকিয়ে দাও, তাহলে a/2 প্লাস a/2 cos 4π nt মাইনাস 4πx আপন ল্যামডা। ভালো করে দেখো, এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড a/2, তাহলে সি আর ডি কিন্তু বাদ হয়ে গেল, কারণ বিস্তার এ লেখা আছে, তাহলে এ আর বি এর মধ্যে হবে, দেখো এরও বিস্তার a/2, বিস্তার a/2, কম্পাঙ্ক 2n, কম্পাঙ্ক 2n, তাহলে কম্পাঙ্ক চেক করবো না, তরঙ্গ দৈর্ঘ্যটা চেক করো, দেখো কোনটায় কি আসছে, ল্যামডা আসলে উপরে, λ/2 এলে বি উত্তর হবে, তাহলে আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা চেক করতে হবে, তাই না, তাহলে এটা এলেও a cos ωt মাইনাস kx, তাহলে এই পুরো ভ্যালুটা কি k, তাহলে এখান থেকে কম্পেয়ার করে k সমান পাচ্ছি 4π/λ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, ঠিক আছে। আবার কে সমান আমরা জানি 2π/λ, এই ল্যামডাটাকে ড্যাশ বলছি, নাহলে গুলিয়ে যাবে, এটাকে যদি কাটি ওপরে আসবে 2, তাহলে ল্যামডা ড্যাশ সমান পাচ্ছি λ/2, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি দোলন উৎস থেকে দুটি বিন্দুর দূরত্ব 10 মিটার আর 5 মিটার, মনে করো এখান থেকে ওয়েভটা সৃষ্টি হয়েছে, একটা বিন্দু এখানে রয়েছে, একটা বিন্দু এখানে রয়েছে, এটা 10 মিটার দূরত্বে রয়েছে, এটা 15 মিটার দূরত্বে রয়েছে, দোলনকাল অর্থাৎ টাইম পিরিয়ড দিয়েছে 0.05 সেকেন্ড, তরঙ্গ বেগ দিয়েছে 300 মিটার পার সেকেন্ড, দশা পার্থক্য কী হবে, তো ডেল্টা থিটা সমান আমরা জানবো 2π/λ ইন্টু পথ পার্থক্য, তো পথ পার্থক্য দিয়ে দিয়েছে, দেখো একটা 15 আর একটা 10, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত 5, আর ল্যামডাটা কী হবে, কিভাবে বার করব ল্যামডাটা, আমরা জানি ল্যামডা সমান হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম পিরিয়ড, তাহলে 300 ইন্টু 0.05, 3 5 15 হবে, আচ্ছা তাহলে 2π ডিভাইডেড বাই 15, আর এটা 5 অলরেডি আছে, তাহলে 2π/3, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। 45, একটি তির্যক তরঙ্গের সমীকরণ দিয়েছে ডাইরেক্ট, যেখানে a sin 2π t/t মাইনাস x/λ, অর্থাৎ 5টা কি ল্যামডা, কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গ বেগের অনুপাত, তাহলে অনুপাত করলে a কে পাবো, ঠিক আছে। এবার a ইন্টু কে হচ্ছে 2π/λ, 2π/5, অর্থাৎ 2a π/5, 2a π/5 অপশান সি, ডাইরেক্ট বেরিয়ে গেল। তির্যক তরঙ্গ দিয়েছে 2π/λ, a sin 2π/λ vt মাইনাস এক্স ফরম্যাটে, ল্যামডার কোন মানের জন্য সর্বোচ্চ বেগ, কণার সর্বোচ্চ বেগ তরঙ্গ বেগে দ্বিগুণ হবে, একই প্রবলেম, মানে a কে সমান 2 হবে, তো a হচ্ছে y0, ইকুয়েশন দেখো এটা হচ্ছে a, কে কীভাবে বার করবে, কে আমরা জানি 2π/λ, এটা সমান 2, তাহলে এখান থেকে ল্যামডা বার করতে হবে, ওই তো ল্যামডার কোন মানের জন্য, তাহলে ল্যামডা সমান 2πy0/2, 2 আবার কেটে যাবে, পড়ে থাকছে πy0/2, অপশান ডি। দুটি তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, একটা সাইনে আছে একটা কষে আছে, লব্ধি বিস্তার কী হবে, তো বিস্তার বার করার জন্য
দুজনকে আগে সেম ফেজ মানে দুজনকে আগে সাইনে নিয়ে আসতে হবে। একে যদি সাইনে আনি এ সাইন ওমেগা টি প্লাস π/2 লিখতে পারি, সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা, আর এটা যেমন আছে থাকবে। তাহলে এদের মধ্যে আগে দেখি অ্যাঙ্গেল মানে ফেজ ডিফারেন্স কত, ডেল্টা থিটা। এর আছে π/2 আর এর কত π/6। দুজনের ফেজ ডিফারেন্স কত, π/2 মানে 90, π/6 মানে 30, 90 থেকে 30 বাদ দাও 60, 60 মানে হচ্ছে π/3। তাহলে π/3 অর্থাৎ 60 ডিগ্রি আমরা ফেজ ডিফারেন্স পেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে y1 রয়েছে ধরো, সরি অ্যামপ্লিটিউড বিস্তার এ, আরেকটা বিস্তার রয়েছে এ, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এটাই বোঝাচ্ছে। তাহলে লব্ধির ফর্মুলা কি, রেজাল্টেন্ট আমরা কিভাবে বার করি, √/a² + b² + 2ab ভেক্টর থেকে আমরা পাচ্ছি cos থিটা, বসাও। তো √/a² + a² + 2a² cos 60 মানে হাফ, 3টে স্কোয়ার, তাহলে √3a হচ্ছে অ্যান্সার। 48 কি বলছে, এই সমীকরণটা দেখো, a sin kx cos ওমেগা টি মাইনাস cos kx sin ওমেগা টি কি নির্দেশ করছে। দেখো এটা একটা ফর্মুলা, ব্র্যাকেটের ভিতরে আছে sin a cos b মাইনাস cos a sin b, কিসের ফর্মুলা, sin of a মাইনাস b অর্থাৎ sin kx মাইনাস ওমেগা টি y সমান এটা লিখতে পারি। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন, ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভ। দেখো কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্সে, তো ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে ওমেগা বাই গতি সময়, অপশান এই হচ্ছে কারেক্ট। আচ্ছা, কোনো বাড়ির দেয়াল শব্দ তরঙ্গকে প্রতিফলিত করে কেন, কারণ দেওয়াল খুব বড় হয় আকারে, কারণ ওয়েভলেন্থ সাউন্ডের লাইটের থেকে বড় বড়, তাই দেওয়াল মানে এর জন্য শব্দ প্রতিফলনের জন্য বড় প্রতিফলক লাগবে। নেক্সট এটাও ক্লাসে করানো, ক্ষণস্থায়ী শব্দ, আর একটা করেছিলাম কি বোধগম্য শব্দ। তো ক্ষণস্থায়ী শব্দর জন্য শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে, বায়ুতে শব্দের বেগ 330 আর শ্রুতি নির্বন্ধ হচ্ছে 0.1 সেকেন্ড, তাহলে 33, তার অর্ধেক করতে হবে 16.5 হচ্ছে সোর্স আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। 51 নম্বর প্রবলেম কি বলছে দেখো, যে শব্দের বেগ বায়ুতে 330 এবং জলে 1400 মিটার/সেকেন্ড হলে বায়ু থেকে জলে শব্দের প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ কত হবে। তো প্রথমত বায়ুতে শব্দের বেগ কম, জলে শব্দের বেগ বেশি, তাহলে যে মাধ্যমে বেগ বেশি সেটা কি হয়, লঘু মাধ্যম হিসেবে কনসিডার করা হয়। তাহলে এখানে জল লঘু, বায়ু কিন্তু এখানে ঘন মাধ্যম শব্দের ক্ষেত্রে, কিন্তু আলোর ক্ষেত্রে এটা উল্টো হয়, এটা প্রথমে মাথায় রাখতে হবে। এবার কি বলেছে, বায়ু থেকে জলে যাচ্ছে, তাই না, তাহলে বায়ু থেকে জলে অর্থাৎ এখানেও কন্ডিশন ফুলফিল হচ্ছে যে ঘন থেকে লঘুতে শব্দ তরঙ্গ যাচ্ছে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের কনসেপ্টই এটা ছিল যে দুটো মিডিয়াম থাকবে, সেই দুটো মিডিয়াম নিচেরটা যদি ঘন হয়, উপরে যদি লঘু মিডিয়াম থাকে বা রেয়ার মিডিয়াম থাকে, তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে কোনো রশ্মি এসে যদি পড়ে, সেটা হতে পারে আলোক রশ্মি হতে পারে বা শব্দ, তাহলে কি হবে, এমন একটা অ্যাঙ্গেলে এসে পড়ল যদি প্রতিসৃত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, তখন সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ, যেটাকে আমরা θc দিয়ে লিখি, তাই না। এবং আমরা জানি সাইন θc সমান হচ্ছে 1/μ। এই মিউটা কি, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘুর সাপেক্ষে। তো এই একই কনসেপ্ট আমরা কাজে লাগাবো। দেখো তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাই না, তাহলে নিচে হচ্ছে ধরো ঘন মাধ্যম এবং নিচে ঘন কোণটা বায়ু এয়ার, উপরে হচ্ছে কি লঘু মাধ্যম এবং উপরে কি রয়েছে ওয়াটার। তাহলে একই কনসেপ্ট, আলো শব্দ তরঙ্গ গেল, গিয়ে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাই আমরা বলছি কি θc। এবার বার করো, তাহলে সাইন θc এটা সমান কি লিখতে পারি 1/μ। মিউটা কার, ঘন মাধ্যমের এয়ারের, কার রেসপেক্টে, ওয়াটারের রেসপেক্টে, তাহলে এদিকে লিখলাম ওয়াটার। তাহলে মিউকে ভাঙলে আমরা কি পাই, নিচে পাবো মিউ অফ এয়ার, উপরে হয়ে যাবে মিউ অফ ডাব্লু। এবার আমরা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান আমরা জানি কি c/v, আলোর বেগ বাই কোনো একটা মিডিয়ামে বেগ। তাহলে দেখতে পাচ্ছি মিউ আর ভি একে অপরের সাথে ইনভার্স রিলেশন রয়েছে। তাহলে যদি এটাকে ভেলোসিটির টার্মে লিখি উল্টে যাবে, তাহলে ভেলোসিটি অফ এয়ার হয়ে যাবে, নিচে চলে আসবে ভেলোসিটি অফ
ওয়াটার। জাস্ট দুটো ভ্যালুই দিয়েছে, বসিয়ে দাও। তাহলে এখান থেকে ডাইরেক্ট সাইন থিটাসি থেকে আমি থিটাসি নিলাম, থিটাসি সমান কী পাচ্ছি, সাইন ইনভার্স ভেলোসিটি অফ এয়ার বাই ভেলোসিটি অফ ওয়াটার। তো সাইন ইনভার্স এই যে ভ্যালু বেরিয়েছে 330 আর নিচে হচ্ছে 1400, ক্যালকুলেট করো, দেখো আসবে 13.6 ডিগ্রি। এটা হচ্ছে তাদের মধ্যে সংকট কোণ। এর থেকে বেশি কোণে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। 52 কি বলছে দেখো, ইতালিতে অবস্থিত লেডিস ভ্যালিতে মেয়েদের কণ্ঠস্বর প্রতিফলিত হয় কিন্তু পুরুষদের কণ্ঠস্বর হয় না। কারণ কি? কারণ মেয়েদের তীক্ষ্ণতা, গলার তীক্ষ্ণতা বেশি, কম্পাঙ্ক বেশি বলতে পারি, ষড়যন্ত্র, এটাই হচ্ছে তার কারণ। পুরুষদের সেখানে প্রতিফলিত হয় না শব্দ। ঠিক। নেক্সট 53, শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলককে কেমন হতে হবে? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তো প্রতিফলককে বড় হতে হবে। মসৃণ না হলেও চলবে, অমসৃণ হতে পারে। বোঝা গেছে? যখন শব্দ বাতাস থেকে জলে প্রবেশ করছে, এই আগের প্রবলেমটাই, তখন কি হবে? বাতাস থেকে জলে, অর্থাৎ বাতাস হচ্ছে এখানে ঘন, জল হচ্ছে লঘু, তাহলে অবশ্যই গতিবেগ, জলেতে গতিবেগ বেশি, অবশ্যই গতিবেগ বৃদ্ধি পাবে শব্দের। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন তো কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি কোনোভাবেই চেঞ্জ হয় না। তাহলে যদি ভেলোসিটি বাড়ে তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যকেও বাড়তে হবে, তবেই তো গুণফলটা সমান আসবে দুদিকে। তাহলে এখানেও তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আগেই বললাম কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে উত্তর কি? অপশান ডি, সবকটি। 55, কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? বায়ুতে শব্দের বেগ দিয়েছে। দেখো তো এটা একটা কি দিয়েছে, বোধগম্য শব্দের এক্সাম্পল। কে মিস ট্রি উচ্চারণ করার জন্য 3 বার আমাকে ভাঙতে হচ্ছে, স্টপ নিতে হচ্ছে। তাহলে এটা একটা 3 সিলেবেল, অর্থাৎ 3 পদাংশযুক্ত শব্দ। তাহলে 1 পদাংশযুক্ত শব্দের, বোধগম্য শব্দের ক্ষেত্রে দূরত্ব আমরা পেয়েছিলাম 33 মিটার। 3 পদাংশযুক্ত ইন্টু 3 করে দাও, 99 মিটার। এই অঙ্কগুলো ক্লাসে, মানে কনসেপ্টটা ক্লাসে বোঝানো হয়েছে। তো উত্তর হবে ডি। 4 হলে 4 দিয়ে গুণ করবে। 200 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ শব্দ 1 কিমি পথ অতিক্রম করতে কটি ঘনীভবনের সৃষ্টি করবে? শব্দের বেগ দিয়েছে। তাহলে কি কি দিয়েছে? ফ্রিকোয়েন্সি 200 হার্জ, শব্দের বেগ ভি 330 হার্জ, 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1 কিমি পথ সে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো ল্যামডা বার করো, একটা তরঙ্গের দৈর্ঘ্যটাকে বার করে নিই, তারপর পেয়ে যাব। তাহলে ল্যামডা সমান হচ্ছে ভেলোসিটি আপন এন, 330 ডিভাইডেড বাই 200, অর্থাৎ 33/20। এবার এটা হচ্ছে এক একটা তরঙ্গের দৈর্ঘ্য, এই দূরত্ব অতিক্রম মানে নিচ্ছে সে 1 পয়েন্ট সামথিং আসবে ভ্যালুটা। তাহলে 1 কিলোমিটারে কত হবে? তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে 1000 মিটারকে, এটাও তো মিটারে এসছে, এই মিটার দিয়ে যদি ভাগ করি 33/20টা উপরে উঠে গেল। তাহলে এখান থেকে আমরা সংখ্যা পাবো, কটি ঘনীভবন কটি সৃষ্টি হয়। তাহলে একটা ওয়েভলেন্থের মধ্যে একটি ঘনীভবন থাকে আর একটা তনুভবন থাকে, তাই না? তাহলে এখান থেকে একটা ঘনীভবন বা একটা তনুভবনের আমি পেয়ে যাব। তাহলে এটাকে কাটো, কত আসছে? এটা আসছে 606, উত্তর দেওয়াও আছে। তাহলে 606টি। তাহলে 1 কিলোমিটার রাস্তার মধ্যে 606খানা ঘনীভবন হবে, 606খানা তনুভবন হবে। বোঝা গেছে? এখান থেকে আমরা নাম্বারটা পেয়ে গেলাম, সংখ্যা। এক একটা ওয়েভলেন্থ দিয়ে ভাগ করা হলো। 57 কি বলছে? চন্দ্রপৃষ্ঠে একটা বোমা বিস্ফোরিত হলে পৃথিবী পৃষ্ঠে শব্দ পৌঁছাতে কত সময় লাগবে? তো চাঁদ থেকে পৃথিবীতে আসতে, যেহেতু এটা একটা শব্দ, এর মধ্যে রয়েছে ফ্রি স্পেস বা শূন্যস্থান, তো শব্দ কোনোভাবেই শূন্যস্থানের মধ্য দিয়ে ট্রাভেল করে পৃথিবীতে আসতে পারবে না। তো এখানে কোনো কথাই নেই, কোনোটিই নয় হবে উত্তর। দেখো এটা ভালো অঙ্ক। 500 মিটার উঁচু স্তম্ভ থেকে একটা পাথরকে হ্রদের জলে ফেলা হলো, জাস্ট তুমি ড্রপ করে দিলে। যত সময় পরে জলে পাথর পড়ার শব্দ শোনা যাবে তা হলো, এটা কত হবে? কত সময় পরে জলে পাথর পড়ার শব্দ শোনা যাবে? দেখো একটু কনসেপ্টটা ফার্স্ট আমি একটু বলে দিই কীরকম ব্যাপারটা।
মনে করো এটা হ্রদ বা মেঝে, আর তুমি একটা থাম্বার উপর থেকে বা একটা বাড়ির ছাদ থেকে একটা পাথরটাকে ড্রপ করছো, জাস্ট এই জায়গা থেকে ড্রপ করছো। ঠিক, তাহলে ড্রপ করলে মেঝেই যখন পড়বে এইখানে, তখনই তো শব্দটা তৈরি হবে। এবার শব্দটা যখন তৈরি হলো, সেই শব্দ এবার উপর দিকে উঠতে থাকবে, তারপরে তুমি এখানে শব্দটা শুনতে পাবে। বোঝা গেল? তাহলে প্রথম যে কনসেপ্টটা লাগাতে হবে যে এই পাথরটা পড়তে কত সময় লাগছে, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে শব্দটা উপরে যেতে কত সময় লাগছে। এই দুটো সময়কে অ্যাড করবে। যদি এটাকে বলি T1 আর এটাকে যদি বলি T2 শব্দ উঠতে, তাহলে অ্যাড করলে তুমি পাথর ফেলার পর শব্দ কানে শোনা পর্যন্ত সময়টা পেয়ে যাবে। দেখো এখানে কাইনামেটিক্স ইউজ হবে। তুমি এটাকে ড্রপ করছো মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। এই পুরো হাইটটাকে যদি আমি h ধরে নিই, তাহলে আমাদের কাছে ফর্মুলা কী ছিল? s সমান ut প্লাস হাফ gt স্কোয়ার। এটা নর্মাল ফর্মুলা। তাহলে এখানে u তো 0, এটা বাদ চলে গেল। s এর জায়গায় আমরা লিখতে পারি h, এবং নিচের দিকে নামছে তো মাইনাস h সমান হাফ g নিচের দিকে তো মাইনাস g ইন্টু টি স্কোয়ার। দেখো মাইনাস শেষে কেটেই যাবে। আমার এখান থেকে টাইম দরকার, তাহলে টাইম সমান বেরোবে √2h/g। এটা তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? তাহলে এটা কার ভ্যালু বেরোলো? T1 এর ভ্যালু। T2 কীভাবে বেরোবে? এই টোটাল ডিস্ট্যান্স হচ্ছে h, তাকে সাউন্ডের ভেলোসিটি দিয়ে যদি ভাগ করো, সেখান থেকে T2 পেয়ে যাবে। তাহলে এই T1 আর T2কে যোগ করো, উত্তর পেয়ে যাবে। দেখো তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? টোটাল টাইম T সমান T1 প্লাস T2। পাথরটি পড়তে কত সময় লাগছে আর সময় পড়ার পর আওয়াজ, তাহলে √2h/g প্লাস দূরত্ব বাই বেগ। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার ভ্যালুগুলো বসাও। সমান √h এর ভ্যালু কত? 500 মিটার। 2 × 500 1000। নিচে g এর ভ্যালু 10 ধরো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্লাস h/v 500। সাউন্ডের স্পিড কত? 330। না বললে এটাই ধরতে হবে তোমায়। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে √100 মানে 10 সেকেন্ড আসছে, প্লাস এটাকে ক্যালকুলেট করো, 1.5 সামথিং আসবে। তাহলে এখান থেকে আসছে 11.5 সেকেন্ড। তাহলে অপশানে। নেক্সট দেখো, অনুভূমিকভাবে 200 মিটার পার সেকেন্ড বেগে একটি বিমান যাচ্ছে এবং শব্দ করলো বিমানটা। তাহলে বিমানের বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, যেটা স্মল ভির ভ্যালু। তো এখান থেকে শব্দ করলো, ভূমিতে গেল, এইভাবে শব্দ এসে পৌঁছালো। যখন আবার বিমানটা এই জায়গায় পৌঁছাচ্ছে, শুনতে পাচ্ছে। কত সেকেন্ড পরে? 10√5, অর্থাৎ টোটাল টাইম শব্দ যাওয়া এবং রিফ্লেক্ট ব্যাক হয়ে শোনা, সেই টাইমটা দিয়ে দিয়েছে। বায়ুতে শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ক্যাপিটাল ভি এর ভ্যালু হচ্ছে 300 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এরোপ্লেনের উচ্চতা ভূমি থেকে কি হবে? এটাকে আমি আর ডিরাইভ করব না, কারণ ক্লাসে ডিরাইভ করেছি। এই হচ্ছে আমার হাইট, এই হাইটটা বার করতে বলেছে। তাহলে ডাইরেক্ট আমি লিখতে পারি যে হাইটের ফর্মুলা কী ছিল? h সমান টাইমের অর্ধেক ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার। তাহলে টাইম কত? 10√5 বলেছে তো 10√5 এর অর্ধেক হচ্ছে 5√5 ক্যাপিটাল ভি স্কোয়ার মানে 300 স্কোয়ার, সেখান থেকে বাদ দাও 200 স্কোয়ারকে। দেখো রুটের ভেতর রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট। তাহলে সমান আমরা লিখতে পারি 5√5 a প্লাস b ইন্টু a মাইনাস b। 300 প্লাস 200 কত? 500 ইন্টু a মাইনাস b কত? বিয়োগ করো 100। ঠিক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5√5। দেখো √5 আবার একটা বেরিয়ে আসবে, আর ভেতরে রয়েছে 4টে শূন্য, সেখান থেকে বেরোবে রুটের বাইরে 2টো শূন্য, 100 বেরোবে। তাহলে এই √5 গুণ করলে 5, বাইরে একটা 5 আছে, 5 5 হয়ে গেল 25, 2টো শূন্য দিয়ে দাও, 2500 হবে অ্যান্সার মিটারে। অপশান ডি। নেক্সট 60। কোনো একটি গ্রহের বায়ুমণ্ডল, এবার পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে গেলাম আমরা, সেই গ্রহে বলেছে শব্দের গতিবেগ 500 মিটার পার সেকেন্ড। শব্দের প্রতিধ্বনি শুনতে উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে? আমাদের জানি আমাদের পারসিস্টেন্স অফ হিয়ারিং হচ্ছে 0.1 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে আসছে 50 মিটার, কিন্তু যাওয়া
প্লাস আসা, এটাই হচ্ছে 50কে বোঝায়। তাহলে শুধুমাত্র সোর্স আর প্রতিফলকের মধ্যে ডিস্ট্যান্স কী হবে, 50/2 25। এই ভাগটা অবশ্যই করবে, নাহলে ভুল হয়ে যাবে। বলছে একটা চলতরঙ্গ 300 মিটার পার সেকেন্ড বেগে চলছে, দুটো পার্টিকেল রয়েছে, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 1.5 মিটার এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স বলেছে 90 ডিগ্রি, অর্থাৎ ডেল্টা এক্স দিয়ে দিয়েছে, ডেল্টা থিটাও দিয়ে দিয়েছে 90 ডিগ্রি অর্থাৎ π/2। ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন বার করতে দিয়েছে, ইজি। তাহলে তুমি প্রথমে ল্যামডা বার করো, ডেল্টা থিটা সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স। তো ডেল্টা থিটা হচ্ছে π/2 সমান 2π/λ, ডেল্টা এক্স হচ্ছে 1.5, 1.5কে আমি লিখতে পারি 3/2। তাহলে এখান থেকে এই 2 এই 2 এই পাই কাটলো, তাহলে ল্যামডা সমান আমরা পাচ্ছি 6 মিটার। তাহলে এক একটা ওয়েভের ওয়েভলেন্থ পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সি চাই, ভেলোসিটি আবার দিয়ে রেখেছে, তাহলে v = n ল্যামডা, এখান থেকে ল্যামডা সমান v/n। সমস্ত ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ওকে, আমাকে n বার করতে হবে। তো ল্যামডা হচ্ছে 6, এখানে nটা বসিয়ে দিই, তাহলে n সমান 5 6 30 50 হার্জ। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট যাই, একটা শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে যাচ্ছে, অর্থাৎ ঘন থেকে লঘুতে যাচ্ছে। বায়ু আর জলের ইন্টারফেসে আপাতন কোণ আলফা, জলে প্রতিসরণ কোণ α2, α1 একটা α2। তাহলে কি রিলেশন মেনে চলবে? বায়ু থেকে জলে যাচ্ছে, তার মানে কি ঘন থেকে লঘু, জলে বেগ বেশি শব্দের, তাই এটা লঘু মাধ্যম। তাহলে আমরা জানি ঘন থেকে যদি লঘুতে যাই, অভিলম্ব থেকে দূরে সরে যাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বলেছে α1, এই অ্যাঙ্গেলটা বলেছে α2। তাহলে অবশ্য ছবি দেখেই বোঝা যাচ্ছে যে α2 কিন্তু α1 এর থেকে বড় হবে। 63, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখো, একটা অন্য পদ্ধতিতে সলভ করব। বলছে একটা স্ট্রিং রয়েছে, দুদিকে সাপোর্ট দেওয়া আছে এবং তার মধ্যে একটা টেনশান রয়েছে। যদি এই টেনশানকে 44% বাড়ানো হয়, তাহলে ওয়েভ স্পিডের মধ্যে কত পার্সেন্টেজে চেঞ্জ হবে? ঠিক আছে, এটা এইভাবে ভাইব্রেট করছে। তাহলে টেনশানের সাথে ভি এর রিলেশন কি? ওয়েভের বেগ ভি সমান √T/μ, এটাই আমরা জানি, যেখানে মিউ কি মাস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে কত ভর রয়েছে। তাহলে আমার ওইটা মিউ এর কোনো এখানে কাজ নেই, তাহলে দেখতে পাচ্ছি ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √T, অর্থাৎ টিকে যদি টেনশানকে যদি 4 গুণ করি, ভি দ্বিগুণ হবে, এটাই এর মানে। এবার টি এর জন্য আমি লিখছি, ধরো প্রথমে আমি দুটো কলাম করছি, ইনিশিয়াল আর একটা হচ্ছে ফাইনাল। এইভাবে কেউ করাবে না, এটা একটা অন্য টেকনিকে করাচ্ছি কম্পিটিটিভের জন্য। তো মনে করো ইনিশিয়াল টেনশন ছিল 100, কি বলা হয়েছে ইনক্রিজেস বাই 44%, মানে 44 বাড়ানো হয়েছে, 100 + 44, তাহলে কি হবে 144। এটা হলো টি। এবার আমাকে যেতে হবে ভিতে, তাহলে ভি সমান কি, ভি হচ্ছে √T এর সাথে প্রপোর্শনাল। তাহলে এবার √T করি, এগুলোতে রুট চাপাও, এটাকেও রুট চাপাও, তাহলে আমরা রুটের বাইরে এলে কি পাবো, ভি পাবো। 10 12 12 144। এবার পার্সেন্টেজ চেঞ্জ চেয়েছে, দেখো 10 থেকে 12 হয়েছে, কত বেড়েছে 2, কার রেসপেক্টে 10-এর রেসপেক্টে, তাহলে 2 বেড়েছে 10-এর রেসপেক্টে, পার্সেন্টেজ করলে 100 করে দাও, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও, তাহলে 20% হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে তুমি এই প্রবলেমগুলোকে ইজিলি কম্পিটিটিভ ফিল্ডের জন্য করতে পারো। নেক্সট 64, একটা ট্রাভেলিং ওয়েভ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সর্বোচ্চ বেগ দিয়ে দিয়েছে 880 আর সর্বোচ্চ ত্বরণ দিয়ে দিয়েছে, তরঙ্গের বেগও দিয়েছে, সমীকরণ কোনটা হবে দেখতে হবে। তো দেখো ওমেগাটা আমি ফার্স্টে বার করি। তো প্রথমে সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ, এটার ভ্যালু কত 880, আর সর্বোচ্চ ত্বরণ কণার ওমেগা স্কোয়ারে, সেটার ভ্যালু কত 3.872 10⁴ সেমি/s²। ওমেগা কীভাবে বার করব? এই 2 নম্বরকে যদি 1 দিয়ে ভাগ করি, এ কেটে যাবে, ওমেগা পড়ে থাকবে, তাহলে ওমেগা সমান এই 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর ভাগ করো, ভাগ করলে যা আসবে সেটা ডাইরেক্ট লিখছি 440 রেডিয়ান পার সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি 140 পাই, কারণ পায়ের ভ্যালু 3.14, গুণ করো, দেখো ওটা আশেপাশেই আসবে,
এটাও রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার ভ্যালু এটা, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্সের ফর্মে সাজাতে হবে। দেখো এখানে 140 রয়েছে, এখানে 140 রয়েছে, 70, তাহলে বি সি কেটে গেল এবং এ এবং ডি দুটোই উত্তর হবে, কারণ দুটো একই জিনিস ছাপা হয়ে গেছে। তাও আমি অ্যাম্প্লিটিউড কীভাবে বার করবে, এখানে ওমেগার ভ্যালুটা পুট করে দাও। তাহলে অ্যাম্প্লিটিউড সমান 880 বাই ওমেগা, ওমেগার এই 440টাকে পুট করে দাও, তাহলে আসবে 2। দেখো অ্যাম্প্লিটিউড 2। আচ্ছা কে এক্স, কে কীভাবে বার করবে, কে বার করবে ওমেগাকে ভি দিয়ে ভাগ করো, কে বেরোবে, ভি বলে দিয়েছে, ওমেগাকে ভাগ করে চলে আসবে। 65, একটি দড়ির ওজন দিয়েছে 0.05 কেজি পার মিটার, এককটা চেক করো, কেজি পার মিটার মানে কি মাস পার লেন্থ, অর্থাৎ এটা হচ্ছে মিউ এর ভ্যালু, বোঝা গেছে। দড়িটিকে টেনশন 245 হচ্ছে টেনশন, বলে 35 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে টান করে রাখা আছে, অর্থাৎ দড়িটার টোটাল লেন্থ হচ্ছে 35 মিটার। এবার বলছে দড়ির এক প্রান্তে টোকা দিলে একটা কী হবে, তরঙ্গ জেনারেট হবে, তাহলে অপর প্রান্তে পৌঁছাবে তরঙ্গটা, কত সময় লাগবে, আমার টাইম চাই। তাহলে দেখো দৈর্ঘ্য লেন্থ দিয়ে দিয়েছে, তাহলে আমার টাইম এস সমান ভিটি হয়, তাহলে টাইম সমান হচ্ছে দূরত্ব বাই বেগ, তাহলে আমাকে বেগটা বার করতে হবে, দূরত্ব হচ্ছে 35, তাহলে আমরা জানি ভি সমান √T বাই মিউ, সবই তো দিয়ে দিয়েছে, পুট করো, √T হচ্ছে 245 বাই মিউ হচ্ছে 0.05, এটাকে আমি লিখতে পারি 5 × 10⁻², 5 দিয়ে কাটো, 5 × 4 = 20, 5 × 9 = 45, আর 10⁻²টা উপরে উঠে গেলে 100, তো 49 থেকে বেরোচ্ছে 7 আর 100 থেকে বেরোচ্ছে 10, তাহলে আসছে কি 70 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে টাইম আমরা পেয়ে যাব, ডিস্ট্যান্স বলে দিয়েছে 35 আর 70 আমার এখানে বেরোলো, তাহলে হাফ 0.5 সেকেন্ড সময় লাগবে তরঙ্গটা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছাতে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো দুটো পাহাড়ের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে গুলি ছুড়ল, 1.5 সেকেন্ড পরে প্রথম আর 3.5 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল, ইকো শুনল। শব্দের বেগ বায়ুতে ফুট পার সেকেন্ডে দিয়েছে এবং পাহাড় দুটোর মধ্যে দূরত্ব ফুট এককে বার করো। ছবিটা ঝটপট এঁকে নিই। মনে করো এই একটা পাহাড়, এই হচ্ছে দ্বিতীয় পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি। যখনই সে গুলিটা ফায়ার করলো, এই বরাবর শব্দ গেল, আবার ফিরে আসলো। এটা হচ্ছে মনে করো এটা প্রথম পাহাড়, 1.5 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনল। একইভাবে এই বরাবরও শব্দ যাচ্ছে এই পাহাড়, গিয়ে আবার এই পাহাড় থেকে প্রতিফলিত হয়ে ফিরছে, তার টাইম বলেছে 3.5 সেকেন্ড। দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো মূলধ্বনি শোনার পর। তাহলে এই দূরত্বটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স গেল, এক্স ফিরে এলো, একইভাবে ওয়াই গেল, ওয়াই ফিরে এলো। তাহলে কিভাবে বার করো? তাহলে পাহাড় দুটোর মধ্যে দূরত্ব কি, এক্স প্লাস ওয়াই, তাহলে আমাকে বার করতে হবে কি এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম পাহাড়ের ক্ষেত্রে আমরা বার করছি, ফার্স্ট পাহাড়। দেখো দূরত্ব সমান কি, দূরত্ব কত 2x, একবার যাচ্ছে একবার আসছে, বেগ ইন্টু টাইম। তাহলে এক্স বার করছি, বেগ কত বলেছে 1120, টাইম কত 1.5 সেকেন্ড, আর নিচে 2 আছে, 1.5কে 3-এর 2 লিখতে পারি। তাহলে এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 8 32, 280 × 3, 0 4 3 4 840 ফুটে আসবে, যেহেতু ফুটে দিয়েছে। এটা হলো প্রথম পাহাড়ের ক্ষেত্রে। একইভাবে যদি আমি সেকেন্ড পাহাড় বার করি, একই হবে, কারণ 2y, এক্সের জায়গায় ওয়াই চলে আসবে, তাই না? তাহলে ওয়াই সমানও হচ্ছে 1120 ইন্টু 3.5 সেকেন্ড মানে 7-এর 2, 7 2 2, তাহলে এখানেও 280 আসবে ইন্টু 7, ক্লিয়ার? 0 7 8 56, 5 7 2 14 আর 5 19, 1960 ফুট। তাহলে এক্সও পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, তাহলে ডিতে বসিয়ে দাও 1960 আর 840, 0 8 6 এই 6 4 10, 18 28, 2800 ফুট হবে অ্যান্সার। দেখো উত্তর দেওয়া আছে, ক্লিয়ার?
নেক্সট, ভূপৃষ্ঠে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে একখণ্ড মেঘের উন্নতি কোণ 30 ডিগ্রি। তুমি দাঁড়িয়ে আছো, তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে একটা মেঘ রয়েছে, তো উন্নতি কোণ ভূপৃষ্ঠ থেকে এই যে অ্যাঙ্গেলটা করে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। বিদ্যুৎ চমকানোর 4 সেকেন্ড পরে বাজ পড়ার শব্দ তুমি শুনতে পেলে, তাহলে শব্দটা কোন পথে আসবে? এই পথেই আসবে। সময় দিয়েছে, শব্দের বেগ দিয়েছে, তুমি ডিস্টেন্স পেয়ে যাবে। তাহলে ডিস্টেন্স সমান ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি কত? 330। টাইম কত? 4 সেকেন্ড। তাহলে ভূপৃষ্ঠ থেকে মেঘের উচ্চতা কী হবে? জাস্ট এই উচ্চতাটাকে চেয়েছে হাইট, ডাইরেক্ট হাইট কতটা হবে। তাহলে এটা যদি 30 হয়, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা পড়ে থাকবে 60 ডিগ্রি। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। দূরত্ব বার করে ফেলেছি, তাহলে আমাকে এইচটা বার করতে হবে। এবার এমন একটা রিলেশন নাও যেখানে লম্ব আর অতিভুজ আছে। কী আছে? সাইনের রিলেশন। আমরা জানি সাইন, তাহলে এটা 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, 330 ইন্টু 4। তো সাইন 30-র ভ্যালু কত? হাফ। তাহলে এখান থেকে এইচ সমান আমরা পাচ্ছি 330 ইন্টু 2, 660 মিটার। এটাই হচ্ছে আমার উত্তর। নেক্সট আসি, কম্পাঙ্ক 440 হার্জের একটা সুরশলাকা উৎপন্ন শব্দ তরঙ্গে একটি ঘনীভবনের দৈর্ঘ্য কত হবে বায়ুতে শব্দের বেগ? তাহলে ভি সমান এন ল্যামডা, ডাইরেক্ট আমি ল্যামডা বার করব, সেখানের মধ্যে ঘনীভবন তনুভবন আছে। 330 ডিভাইডেড বাই 440, 11 দিয়ে কাটো, 3-এর 4, 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 75% হয়, 0.75। এবার এই একটা ল্যামডার মধ্যে বলেছে কি ঘনীভবনের দৈর্ঘ্য চেয়েছে। একটা ল্যামডার মধ্যে হাফ পোর্শান জুড়ে থাকে ঘনীভবন আর হাফ পোর্শান জুড়ে থাকে তনুভবন, মানে ল্যামডা বাই 2 ঘনীভবন, ল্যামডা বাই 2 হচ্ছে তনুভবন। তাহলে ঘনীভবনের দৈর্ঘ্য বার করতে গেলে জাস্ট ল্যামডাকে আরেকবার ভাগ করে দাও 2 দিয়ে, তাহলে 75-এর হাফ হচ্ছে 37.5, তাহলে 0.375। এটা হচ্ছে কি ঘনীভবনের দৈর্ঘ্য। তনুভবনের দৈর্ঘ্য সেম হবে। 69, একটা স্প্রিং থেকে ঝুলন্ত একটি দণ্ড আংশিকভাবে একটি বিস্তৃত জলপূর্ণ পাত্রে ডোবানো আছে। দণ্ডটি মিনিটে 180 বার কাঁপছে। 30 সেন্টিমিটার দূরত্বের মধ্যে 6টি তরঙ্গ শীর্ষ থাকে। দেখো, তরঙ্গ শীর্ষ জলের গতিবেগ বার করতে দিয়েছে, তাহলে দুটো যদি তরঙ্গ শীর্ষ থাকে, সেই দুটো তরঙ্গ শীর্ষের মাঝের দূরত্ব কি আমরা বলি? ওয়েভ লেন্থ, মানে দুটো শীর্ষের মাঝে একটা কমপ্লিট ওয়েভ রয়েছে, তাই না? একইভাবে 3টের মধ্যে 3টে যদি তরঙ্গ শীর্ষ থাকে, দেখো 2খানা ওয়েভ রয়েছে, মানে ল্যামডা হচ্ছে 2। তাহলে এখানে 6টা তরঙ্গ শীর্ষ আছে, তার মানে একটা কম ওয়েভ থাকবে, 5খানা ওয়েভ থাকবে, প্রত্যেকের ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা। তাহলে এখানে লেন্থ পেয়ে গেলাম। তো 5 ল্যামডা সমান হচ্ছে 30 সেন্টিমিটার। বলেই দিয়েছে যে 30 সেন্টিমিটার দূরত্বে 6টা তরঙ্গ শীর্ষ থাকে। 6টা তরঙ্গ শীর্ষ মানে তোমাকে বুঝে নিতে হবে 5টা ফুল ওয়েভ আছে, অর্থাৎ 5 ল্যামডা। তাহলে এখান থেকে ওয়েভ লেন্থ পেয়ে গেলে 6 মিটার সেন্টিমিটার। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি তুমি বার করো, ওখান থেকে বেগ পেয়ে যাবে। বলেছে মিনিটে 180 বার কাঁপছে, তাই না? মিনিটে 180 বার মানে 60 সেকেন্ডে কাঁপছে 180 বার। তাহলে 1 সেকেন্ডে কাঁপাকেই আমরা ফ্রিকোয়েন্সি বলি, তাহলে 3 হার্জ। তাহলে ভি ইজ ইকাল টু এন ল্যামডা। এন হচ্ছে 3, ল্যামডা হচ্ছে 6, তাহলে 18 সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু সিজিএসে আছে। বোঝা গেছে? লাস্ট প্রবলেম দেখো, এটাও অন্য টেকনিকে করাবো। তরঙ্গ দৈর্ঘ্য 1% কমে গেলে কম্পাঙ্কের শতকরা পরিবর্তন কি হবে? ল্যামডা আর এন, তাহলে আমরা জানি ভেলোসিটি এটা সমান হচ্ছে এন ল্যামডা। তো ভি যদি কনস্ট্যান্ট থাকে, এন আর ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক, তো তরঙ্গ দৈর্ঘ্যকে কমানো হয়েছে, অবশ্যই তাহলে কম্পাঙ্ক বাড়বে। কত পার্সেন্ট বাড়বে সেটা দেখব। তাহলে একটা ছক করি তরঙ্গ দৈর্ঘ্যের, আর একটা করছি কম্পাঙ্কের। তো মনে করো তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে ছিল 100, 1% হ্রাস পাওয়ার পর কত হবে? 99। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? ইনভার্স। যদি 100:99 রেশিও হয় ল্যামডার, তাহলে এন এর রেশিও ইনভার্স 1/, আছে, তাহলে উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে 99:100, 1/, করলে এটা চলে আসবে। এবার ফ্রিকোয়েন্সির চেঞ্জ দেখো, 99 থেকে কত হয়েছে? 100 হয়েছে। কত বেড়েছে? 1।
তাহলে 1 বাড়লো কার রেসপেক্টে, 99 এর রেসপেক্টে, পার্সেন্টেজ করলে ইন্টু 100 এবং পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দাও। এটা হচ্ছে এন এর পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে 100কে 99 দিয়ে ভাগ করো, আসবে 1.01%। তাহলে ও 1% কমলে 1.01% কী হবে, বাড়বে। কেন বাড়ছে, দেখো 99 থেকে 100 হয়েছে, এই যে 1 বাড়ছে, বোঝা গেছে। তাহলে এই ওয়েভস থেকে আমরা কমপ্লিট 70টা টপ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী লেকচার আমাদের যে টপিক নিয়ে থাকবে সেটা হচ্ছে শব্দ। তো এই লেকচারটা অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।